আজকে খুব ভোরবেলা ঘুম থেকে উঠেই চলে এসেছি এই পাশের রুমে। কদিন ধরে বিয়ে গেছে, কবে গুছাবো করে আর গুছিয়ে উঠতে পারছি না। আজকে মনস্তব করেছি আজকে এই দিকের ঘর গুছাবো, তারপর অন্যান্য কাজ করব। সুপ্রভাত বন্ধুরা, আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে সকাল 7:30। এই সময় থেকে আমি আমার নতুন ব্লগটা কিন্তু শুরু করে দিলাম। দেখো সব এলোমেলো হয়ে রয়েছে, এর মধ্যে কিন্তু কিছু ধোয়া জামা কাপড়ও আছে। ধোয়া জামা কাপড় আর আধোয়া জামা কাপড় সব একসাথে জটলা পাকিয়ে গেছে। পরে ঠিকঠাক করি, আমাদেরও উঠে গেছে, ওকে চা দিতে হবে। চা দিয়ে তারপরে আর পাম্প চলছে, ঘেমে গেছি। সকালবেলায় এই ঘরের দরজার ছিটকানিটা খুলতে এসেছে আর এই আঙুলের এই কোনায় চাপ লেগে রক্ত জমে রয়েছে। কিছু যে ধোয়া জামা কাপড় আর কিছু ধোয়া হয়নি সেই সব জামা কাপড় সব একসাথে হয়ে গেছে। ধোয়াগুলো বেছে নিয়েছি আর কতগুলো খাটের উপর ভাঁজ করে অলরেডি আমাদের বিছানার উপর এতগুলো রয়েছে। ও মা গো মা, কত জামা কাপড় বের করেছিলাম বিয়ের উপলক্ষে, জানি না বাবা, এই পরিও তো নেই সেরকম পড়েছি। বাসির আওয়াজ শোনা যায়, এত সকাল সকাল আসবে। এগুলো নিয়ে এগুলো ধোয়া আছে, ওই দিকে চলে যাই, না আবার মিলে যাবে। এই দেখো এগুলো আনলাম তো, আর লাইট চালিয়ে দিই। এই যে সকালবেলা উঠে কতগুলো কেচেছি, আবার এই যে এগুলোকে ভাঁজ করেছি। আমাদের ওইখানে শোয়া ছিল আর আমি এগুলো গতকাল যে কেচেছি এগুলো ভাঁজ করে এখানে রেখেছি। তাহলে চিন্তা করো। চা তো বসালাম, দেখলাম চায়ের কৌটোর মধ্যে একটুখানি চা পাতা আছে। আর বলবো কি তোমাদের, সেই মানে বিয়ে ভাইয়ের ছেলের বিয়ের কয়েকদিন আগের থেকেই আমাদের ওকে বলছি, হ্যাঁ গো একটু চা পাতা আনতে হবে, লোকজন আসবে। কিন্তু বিয়ে শেষ হয়ে গেল, চা পাতা আর আনা হলো না। আর হ্যাঁ, ইন্ডাকশানটা জ্বলছিল না, ইন্ডাকশানটা এখন 2 দিন ধরে দেখি জ্বলছে। এদিকে চিমনিটাও একদম কি অবস্থা, চিমনিটাও ক্লিন করার জন্য লোক ডাকতে হবে। অ্যাকোয়াগার্ডটাও ঠিক মতো জল পড়ছে না। আর এই অ্যাকোয়াগার্ড বলো, পাখা বলো, তারপরে ফ্রিজ বলো, এসি বলো, এগুলো কিন্তু গরমেই না ডিস্টার্ব দেয়। তা এখন অ্যাকোয়াগার্ড ওকে যদি ফোন করা হয় প্রায় 6,000 থেকে 7,000 টাকা তো চাইবেই। তা আমাদের ওকে বললাম কয়েকদিন আমাদের ভাড়াটেদের জন্য তো জলের ড্রাম আনা হয়, দিয়ে যায় একটা দাদা, তা ওই জল খেয়েই কাজ চালিয়ে দেবো কদিন পর। আর এই দেখো এই রুমটা এখন আমি ক্লিন করব। তোমাদের তো বললাম যে রুমটাকে আজকে আমি পরিষ্কার করেই ছাড়বো। বাবা গো, এত প্লাস্টিক। আর ভাবছি কি এই চাদরটাই ঝেড়ে এখন পাতি, কারণ এই ঘরে তো সেরকম খুব একটা বসা টসা নেই, এটাই ঝেড়ে পেতে দিই এই চাদরটা। আর এখানে হাঁপিয়ে গেছি মা, এর মধ্যে তো কিছু ঢুকিয়ে দিলাম প্লাস্টিক। এত প্লাস্টিক কী করে কোথা থেকে আসলো কে জানে। ওই যে একটা প্লাস্টিক পড়ে আছে। দেখো বিছানাটা গুছিয়ে ঘরটা ক্লিন করে নিলাম। দেখতে পাচ্ছ কত আম, ঠিক আছে, আমগুলো ধুয়ে রাখা হয়েছিল। এগুলো আবার কেউ নোংরা ঠোংরা ভেবো না, আমগুলো ধুয়ে রেখেছি। এবার আমগুলো আমি যে বটি ঝুড়ি সব নিয়ে বসে গেছি, কেটে রোদে দেব, কারণ বাইরে রোদটা বেশ উঠেছে। এরপরে বেলা করে কাটলে আর রোদ পাবে না। চলো ঝটপট আমগুলো কেটে নিই। একটু আঁটি হলে না ভালো হতো, সব কটা দানা দানা, কি আর করা যাবে। খোসা সমেতই আমগুলোকে কেটে নিলাম, দেখো না। আর এই কটা রেখে দিলাম ডাল ঢাল দিয়ে খাওয়ার জন্য। আমগুলো কেন এরকম কে জানে, এগুলো কি রোদের তাপে এরকম হয়? ও বাবা, জানি না। দেখো ঘষলেও ওঠে না, দেখেছো?
আম তো নিয়ে চলে এসেছি। কি পরিমাণে রোদ বাবা, এই যে পেয়ে গেছি এই রোদের মধ্যে। চলো আমগুলো ছড়িয়ে দিয়ে তারপরে স্নান করে নেব। রোদে কষ্ট হলে কি হবে বলো তো? এই রোদে না কোনো কিছু শুকাতে দিলে বেশ ভালো কিন্তু শুকিয়ে যায়। যার জন্য আমি আবার দুটো চাদরও ভিজিয়েছি। ভাবলাম আমটা শুকাতে দিয়ে নিই। ও মা, দিয়ে চলে যাচ্ছিলাম, দেখলাম এত হাওয়া, মাদুরটা না উড়ে ওই আমের ওপর গিয়ে পড়ছে। তাই আবার ইট দিয়ে সমস্ত কিছু দিয়ে আমি সাইডে চাপা দিয়ে রাখলাম। দেখো, আর মাদুরটার মধ্যে দিয়েছি। সত্যি বাবা কি কষ্ট, আমি নিজে দাঁড়াতে পারছি না, অথচ আমগুলোকে এই রোদের মধ্যে ফেলে রেখে চলে যাচ্ছি। কি আর করা যাবে। আবার এক টুকরো ইট নিয়ে ওই মাদুরের সাইডে দিলাম, কারণ উড়ে গেলে ওর মধ্যে তো সমস্ত ধুলোবালি যাবে। একটু মানে শক্ত শক্ত আটি হলে আমগুলো বেশ ভালো হতো। আম রোদে দিয়ে এসে স্নান করে নিলাম, আর দুটো চাদরও কেচেছি। আবারও আমাকে ছাদে যেতে হবে, কেননা একবারে যদি নিয়ে যেতাম, আর ছাদে যাওয়ার কথা মনে পড়লে আর কি বলবো তোমাদের। মনে হয় কি, ওরে বাবা কি জানি। এই দেখো পুরো প্যাকিং হয়ে গেছি ছাদে যাওয়ার জন্য। ছাদে তো যাচ্ছি, আর জানো তো ছাদে গিয়ে তো আমি অবাক হয়ে গেছি। কি হয়েছে, আমি তো আমগুলো মানে মাদুরের মধ্যে দিয়ে এসেছি। এবার আমি ছাদে উঠেও দেখি কি আম কোথায়। আমি আম মাদুরে দিয়ে গেলাম, আমার আমগুলো কোথায়। তারপরে ওই যে আমি না পাম্প ছেড়েছিলাম, ট্যাঙ্কি ওভারলোড হয়ে জল যখন পড়ছিল, আমার তো খেয়াল নেই, জানো তো কাজে ব্যস্ত মানুষ, একদিকে গেলে আরেক দিকে ভুলে যাই। আর সেই জল মানে পড়ছিল ছাদে। তারপরে ওপরে রুমে যে ভাইটা থাকে, সেই ভাইটা কি করেছে, তাড়াতাড়ি করে নারকেল গাছের এই দিকে মাদুরটাকে টেনে ওই বালতিটার ওই পাশে নিয়ে ও আমগুলোকে রেখেছে। এবার আমি বলি কি আম কোথায়, এখানে আমি আম দিয়ে গেলাম। তারপরে ওই ভাইটাকে আমি মানে ভাইটা বলছে কি দিদি তোমার আম কোথায়। আমি বলি হ্যাঁ রে ভাই আমার আমগুলো কোথায়। বলে ওই দেখো মাদুরে আমি ওই দিকে রেখেছি। আমি বললাম ওইভাবে রাখলে কোনো দিন শুকাবে না। বলে যা রোদের তাপ তোমার ওইভাবেই শুকিয়ে যাবে। আসলে কি বলো তো, এই দিকে দিলে না শুকায় ভালো, কিন্তু ওই যে পাম্পটা যখন ছাড়ি আমার তো খেয়াল থাকে না, জল চারদিকে ছিটকে যায়। আর গরমকাল 3-4 বার করে পাম্প ছাড়তে হয়। তারপরে আমি কি করেছি, চাদরটা মেলে আবার মাদুর দিয়েছি। সেম ঘটনাও দুপুরে হয়েছে। দুপুরেও সেই পাম্প ছাড়ার পর জল ছিটকে ঠিক আমের মধ্যেই গেছে। তাই ভাবলাম অনেক সময় ছোটদের কথাও শুনতে হয়। ওই ভাইটার কথা যদি শুনতাম, আমগুলো আমার এতক্ষণে মানে সন্ধ্যা হতে হতে শুকিয়ে কাঠ হয়ে যেত। কিন্তু না, যেই আশায় আমগুলো দিয়েছিলাম সেইভাবে আর ফল পাইনি। কেননা ওগুলোর ওপরে তো আবার জলের ঝাপটাও এসে পড়েছে। চাদর বেঁধে দিচ্ছি, হাওয়াটা এমনি বোঝা যাচ্ছে না রোদের তাপে, কিন্তু হাওয়া আছে। দেখো না গুটিয়ে যাচ্ছে, কী আর করা যাবে। এখন আর যাবো না বাবা, ক্লিপ নিয়ে এসে আবার আসবো না, ওই গিট বেঁধে বেঁধে দিচ্ছি। আর একটা ধুতি যেটা নাকি পরে আমাদেরও বৃদ্ধি করেছিল ভাইয়ের ছেলের বিয়েতে, ও বাবা গতকাল ধুয়েছি, মার দিয়ে একেবারে চিপকু চিপকু হয়েছে। আজকেও ধুয়েছি, আজকেও মার সেই সাদা সাদা, কিছুতেই কাপড়টা নরম হচ্ছে না। ও বেশ আরাম লাগছে। এখন গিয়ে পুজো দেবো। আর হ্যাঁ, তোমাদের কাছে আমি আমার ভুলের জন্য কিন্তু মাপ চেয়ে নিচ্ছি। আসলে কি বলো তো, একটানা সংসার করে ভিডিও করার যে অভ্যাসটা ছিল, সেই অভ্যাসটা মানে কদিন একটু খারাপ হয়ে গেছে। মানে কি, কদিন বিয়ে বাড়ি, এই অনুষ্ঠান ওই অনুষ্ঠান দিয়ে ভিডিও করেছি। আজকে যে ঠাকুর ঘরে গিয়ে ক্যামেরা অন করে পুজো দেব, সেটা আর করা হয়নি। কেননা আমার রেগুলারের ভিডিওতে আমি জানো তো যা যা করি সব ক্যামেরাবন্দি করি। আর এর আগে তো অনেক কন্টেন্ট ছিল, বিয়েবাড়ি এই সেই, তাই আমার আর পুজো ঘর ঠর তোমাদের শেয়ার করতে হয়নি।
আজকে আমি পুজো দিয়ে বেরিয়ে বললাম, হায় এ কী ভুল হলো, আমি তো ঠাকুর ঘরে কোনো ভিডিওই করলাম না। তাই ওই যে বলে না, একটানা সংসার করতে করতে দেখবে আমাদের সংসারের কাজগুলো বেশ আমাদের মানে এটার পরে এটা এইভাবে চলবো। মাঝে যদি আমরা একটু বিরতি নেই বা কিছু কোনো অনুষ্ঠানে যোগদান করি, তারপরে যেন কেমন যেন আগের ছন্দে ফিরে আসতে কিন্তু সময় লাগে। যেমন গতকাল আমরা যখন গিফট ওপেনিং করতে গেলাম, সেইখানে আমরা সবাই আলোচনা করছিলাম মানে বোনরা, যে আর মানে বাড়িতে যেন ভাল লাগছে না, কেমন যেন লাগছে, মানে যে যা সংসারে কাজকর্ম করছি মনে হয় কী যেন একটা মানে ফাঁকা ফাঁকা লাগছে। আসলে কদিন তো সবাই মিলেমিশে একসাথে ছিলাম। আর এই দেখো সকালে টিফিন হয়ে গেল, এবার ডালটা না হলে তো হবেই না। আর এই যে স্কোয়াশ দেখেছো তো, আর আবারও কতগুলো আম আলাদা এনেছে, এইগুলোই এনেছে ডাল দিয়ে খাওয়ার জন্য। ঝুড়িতে তো কতগুলো আম দেখলে। আর এই স্কোয়াশটা বেশ খেতে ভালো লাগে, তা আজকে একটুখানি রান্না করব। খেতে না সত্যিই খুব টেস্ট, অনেকগুলোই এনেছে, তাই এখান থেকে দুটো নিলাম রান্না করার জন্য। ইন্ডাকশানটা কদিন যা ভুগিয়েছিল, এখন তো আবার দেখি জ্বলছে ঠিকঠাক। আম দিয়ে তো ডাল হবে, আর শুধু আমটাই কাটলাম, আর কিছু কেটে এখন উঠতে পারিনি, আর দেখি আর কি রান্না হয়। এবারে ডালটা এনেছি বেশি ভালো না, জানো সবসময় তো সব কিছু সমান হয় না। ডালটা এবার কেমন জানি হয়েছে, মানে প্লেন হচ্ছে না ঠিকঠাক করে। এই দেখো একদম কচি কচি ডাটা। এখানে আছে ফলি মাছ, এখানে আছে আমার বাবুর জন্য চিংড়ি মাছ। ফলি মাছ ডাটা দিয়ে করবো, চিংড়ি মাছটা ডালটা এখনো ফোড়ন দিইনি। ও ভাতের জলটা দেখো কতটুকু দিয়েছি, ওতে হয় আরও জল দিতে হবে, ভুলে গেছি। আমার তো মনে হয় এখন সবার বাড়ি গেলে আম দিয়ে ডাল, নাহলে আমের টক জাতীয় কিছু থাকবেই, তাই না? আর আমাদের ঘরে তো রোজই দেখো টক ডাল। যখন টমেটো সিজন, টমেটো, কুল, তেঁতুল, একটার পর একটা মানে চালতা, এরকম সিজনে যেরকম যেটা পাওয়া যায় সেটা দিয়ে প্রত্যেক দিন ডাল হয়। অনেকের বাড়ি কিন্তু মানে ডাল মাঝে মধ্যে করে, কিন্তু আমাদের যতই যা রান্না করো ডালটা হবেই। চালটা ভিজিয়ে রেখেছিলাম, আর ইন্ডাকশানটা জ্বলছে বলে আমার কতটা সুবিধা। আর এই যে ফলি মাছটা নুন হলুদ মাখিয়ে রাখলাম। ফলি মাছের ঝোল কিন্তু খেতে গরমে খুব ভালো লাগে। এই মাছটা জানি না তোমাদের মধ্যে অনেকেই জানো, হয়তো আমরা অনেকেই জানো না। যখন ওই যে শরীরে ওই যে হাম মানে যেটা বসন্ত বলে, হাম বলে, সেটাও যখন হয় না, হলে যখন স্নান করানো হয়, স্নান করানোর পর কিন্তু এই মাছের ঝোল দিয়ে ভাত দিতে হয়। মানে অনেকের থাকে, আমাদেরও এটা হয়। আমাদের মানে আমরা ছোটোবেলায় যখন হতো, আমার বাবা খুঁজে খুঁজে এই মাছটা নিয়ে আসতো। আর এই মাছে কিন্তু কাটা, প্রচণ্ড কাটা। আর ডাঁটাগুলো দেখলে না, ডাঁটা দিয়ে বেশ হালকা করে ফলি মাছের ঝোল করব। ডাঁটাগুলো কেটে নিয়েছি। আর রান্নাঘরে আসলে মনে হয় কতক্ষণে ঝটপট করে রান্না করে রান্নাঘর পরিষ্কার করে বেরিয়ে যাওয়া মানে গরমকালের সবথেকে বড় কাজ, তাই না? আর এর জন্য না খুব ভোরবেলা উঠে কাজ করাই ভালো। মানে সকাল সকাল মানে 10টার মধ্যে যদি সব সেরে নেওয়া যায়, অন্তত রেহাই পাওয়া যায়। তবে না গো, হয় না 10টার মধ্যে হয়, কত কাজ থাকে সংসারে। আর 10টার মধ্যে কাজ সেরে হাত পা গুটিয়ে বসে থাকলে কি গরম কম লাগবে? না, সে গরম তো লাগবেই। এর থেকে বরঞ্চ থাক, যেরকম কাজ করছি করি, কিন্তু রান্নাঘরে ওই যে বললাম না, হয়তো সেরকমভাবে তোমাদের ডিটেলসে এই গরমের কয়েকদিন সেইভাবে দেখাতে পারবো না, কিন্তু তাও রান্না থাকবেই আমার ভিডিওতে। ডাটার আগাগুলো কেটে নিয়েছি,
কেন বলো তো, একটু আঁশ থাকলে আবার আমার কর্তামশাই দাঁত এমন, দাঁতের মধ্যে আঁশ ঢুকলে ব্যাস। ডাঁটাটাও ফ্রাই করে নিলাম, আর একটু জিরে, আদা আর লঙ্কার গুঁড়ো দিয়ে মাছটা করছি। ধনেপাতা কিন্তু এখন থাকলেও দিলে সেই গন্ধ পাওয়া যাবে না, যেই সিজনে যেটা হয়, তাই না? ছেলের জন্য চিংড়ি মাছটা করবো, এই নারকেলটা ঘষে নিচ্ছি, এটাই একটু শিলে পেস্ট করে নেব। নারকেল, তিল আর হচ্ছে একটু কাজু কিশমিশ বেটে তারপর ওই জন্য চিংড়ি মাছটা করবো। এই যে চিংড়ি মাছগুলো দেখো, সংসার করতে গেলে কত যে বুদ্ধি বের করি। ছেলের জন্য যে চিংড়ি মাছ এনেছে, ওর থেকে না বড় বড় দুটো চিংড়ি নিলাম, নিয়ে সেইগুলোকে টুকরো টুকরো করে ভাবলাম স্কোয়াশের তরকারিটার মধ্যে একটু দিয়ে দিই। আমি চিংড়ি মাছ অত ভালো খাই না, আগাগোড়াই তোমাদের বলি, কিন্তু গন্ধটা তো ভালো লাগে। তবে স্কোয়াশের মধ্যে একটু টমেটো, জিরে, তেজপাতা দিয়ে আর আদা বাটা দিয়ে একটু তরকারি করলাম, বেশ ভালোই লাগলো জানো তো। চিংড়ি মাছের স্মেলটা ছিল তো। আর এই যে ছেলের জন্য এই যে কটা চিংড়ি মাছ, তাও আমার ছেলে খেয়ে উঠতে পারলো না। আর এই যে শিলের মধ্যে একটু এগুলো মানে বেটে নিলাম। আর এখানে আমার রান্নাবান্না শাক ভাজা, কোয়াশের তরকারি, আর হচ্ছে আম দিয়ে ডাল, আর এই যে লাস্টে ছেলের চিংড়ি মাছটা করছি। চিংড়ি মাছটার মধ্যে যে তিল, নারকেল সমস্ত বেটে দিয়েছিলাম, নামানোর আগে একটু পাউডার দুধ দিয়ে দিয়েছি, খুব টেস্ট হয়েছিল। আমার ছেলে তো এটা দিয়ে ভাত মেখে দিয়েছে, খেয়েছে। আর হ্যাঁ, আমার ছেলে মানে গত দুদিনের থেকে এখন একটু সুস্থ আছে, ডাক্তারখানায় নিতে হয়নি, কিন্তু এখন একটু সুস্থ আছে। টঙের ওপর চুলটা বেঁধে নিয়েছি, এবার যাব কিচেনে, 10টা বাজে। আর চলো কি করব। ও মা, 10:30 বেজে গেছে। আমি এখানে আলু, পেঁয়াজ, টমেটো, এই যে ময়দা বের করে নিয়েছি, এখানে ডাল ভিজিয়ে নিয়েছি, আর এখানে আলু পেঁয়াজ নিয়ে নিয়েছি, টমেটো সব এই যে প্রেশার কুকারে সেদ্ধ করে নেবো। আর বলো না বাবা, যা গরম, তার মধ্যে দুপুরে রান্নাবান্নার পর অনেকক্ষণ পর তোমাদের সামনে এসেছি। কি করব আর, বিকেলবেলা কাজকর্ম তো, যে পুজো দেওয়া, সন্ধ্যা দেওয়া, আর মোবাইলে একটু কাজ ছিল, যার জন্য এতক্ষণ পর এসেছিলাম তোমাদের সামনে। আর আজকে দেখলে তো দুপুরে ফলি মাছ করেছি, একটু কাটা, রাত্রে তো এমনিও মাছ খেতে চায় না, তাই রসুন, শুকনো লঙ্কা দিয়ে ভাবলাম একটুখানি ডালটা পেস্ট করে নিই, বড়া করব, খেতে ভালো লাগবে। আর এদিকে মিক্সিং গ্রাইন্ডারের বাটিগুলো এই পাশে থাকে, দেখো আবার আসলাম বাটিটা নিতে। ডালের মানে ডালটা পেস্ট করব, তা বাটি খুঁজে পাচ্ছি না, এই বক্স জানলাটার মধ্যে তো দিয়ে রাখি। আর এইদিকে আবার এসেছি, মানে দেখি রাস্তাটা পুরো অন্ধকার। পেয়ে গেছে, কিরে বন্ধ হয়ে গয়া জলদি। গরমে না বিরিয়ানি দোকান তাড়াতাড়ি বন্ধ হয়ে গেছে। এই ঘরে পাখা ছেড়ে ময়দাটা মেখে নিলাম, আর এসিটা অন করে দিলাম। আমি এখন ঘরে বসবো না, যার জন্য এসি অন করেছি আমাদের ওর জন্য। গাড়ি চালিয়ে আসবে, ঘরটা এখন ঠান্ডা হয়ে যাবে, আমি এখন গিয়ে খাবার করতে থাকবো। আমি যতক্ষণ ঘরে থাকি আমার লাগে না, এই চলতে থাক, ঘর ঠান্ডা হয়ে থাকবে। আমি ছেড়ে দিলাম, হাতে ময়দা মাখা, জল সব নিয়ে পাখা ছেড়ে ময়দা মাখলাম। বাবা গো কি গরম!
শর্টকাট এই আলুর দমের রেসিপিটা অনেকবার তোমাদের শেয়ার করেছি। টমেটো, আলু, পেঁয়াজ, রসুন সব বয়েল করে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আলুর দমটা হোক, ছেলেকে জিজ্ঞাসা করি লুচি না পরোটা। মজা তো ঠিকঠাক মেখে নিয়েছি। ও বাবাই, বাবাই রে, বাবা কি লুচি না পরোটা? হ্যাঁ, আলুর দমটা ঝাল ঝাল করে পড়েছে। না রুটি খাবি ময়দা? পরোটা খাবি? লাইটটা জ্বালানো থাকা, আমাদের ওরা আসবে। সব কিছু সেদ্ধ করে এইভাবে তেলের উপর দিলে তেলটা কম লাগে, কিন্তু মনে হয় কত তেল লাগে। আলুটা একটু মাঝে বানাই হয়ে গেছে কিন্তু দেখো হয়ে গেছে। এবার এই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে বড়া কটা ভেজে নেব। 10:30টার থেকে টুকটুক করতে করতে দেখো এখন কটা বেজে গেল, 11:30 বেজে গেল। আমাদেরও এখনও আসেনি। ছেলেকে টিফিনটা দিয়ে এবার আমি গিয়ে বড়াগুলো ভেজে নেব। আর বড়াটা না ভাজতে দেখো একটু ব্যাকা তেরা হচ্ছে, আসলে হাত লাগাচ্ছি না, চামচ দিয়ে দিচ্ছি। রাতের বেলা ও বাবা মুখ ঠোক ধুতে গেলে আবার জ্বালা পোড়া করবে, ওই যে একটু ব্যাকা তেরা হয়ে গেল। আর দেখবে বড়া দিয়ে ডাল দিয়ে ভাত খেতে কিন্তু বেশ ভালো লাগে। আলু ভাজা ডাল দিয়ে ভাত ভালো লাগে গরমকালে। সত্যি যত হালকা খাবার ততই যেন টেস্ট, নাহলে বেশি খাবার ভালো লাগে না। বড়া ভাজা বসিয়ে দিয়েছি। ছেলে খেলো রুটি পরোটা, আর আমরা রুটি পরোটা, ছেলে খেলো পরোটা আলুর দম, আর আমরা ডাল আর বড়া দিয়ে ভাত খাবো। আর হচ্ছে ভিডিওটা শেষ করছি, আমাদেরও এক্ষুনি চলে আসবে। তোমাদের সঙ্গে আবার দেখা হবে আগামীকাল নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। এই গরমের মধ্যে, শীতকাল বললে বলি শীত, গরমের মধ্যে বলি গরম। গরমের মধ্যে ভালো থেকো, ঠিক আছে? রাখছি। শুভরাত্রি, টাটা।